নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালোই আছো। আজ আমি বিড়ালের একটা রোগ নিয়ে আলোচনা করব, যেটা একটা ভাইরাল ডিজিজ। এটা ফেলাইন লিউকোমিয়া নামে পরিচিত। ফেলাইন লিউকোমিয়া এই রোগটা বন্ধুরা বিড়ালের জন্য খুবই একটা ভয়াবহ রোগ, এবং ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশে এই রোগ দেখা যায়। ফেলাইন লিউকোমিয়া এটা একটা ভাইরাল রোগ, এবং এই রোগে মৃত্যুর হার বিড়ালের খুবই বেশি। সাধারণত 60 থেকে 90% ক্ষেত্রে মৃত্যু হার এবং আক্রান্ত হার পৌঁছে যায়, এবং আক্রান্ত হলে বিড়ালকে এই রোগ থেকে বাঁচানো খুবই মুশকিল হয়ে পড়ে। তো বেশি কথা না বলে রোগটা নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করি, যাতে তোমাদের একটা সাধারণ ধারণা আছে। বিড়ালের এই রোগটা সাধারণত ইয়ং বিড়াল, মানে যারা আর কি অল্প, মানে সদ্য বাচ্চা থেকে, মানে 1 থেকে 2 মাস হয়েছে এরকম বয়সের বিড়ালদের খুবই বেশি আক্রান্ত করে, মানে অ্যাডাল্ট বিড়ালের তুলনায়। এবং এই রোগে মৃত্যুর হার যেহেতু খুবই বেশি, তাই যাতে এই রোগ না হয় তার জন্য ভ্যাকসিনেশন করা খুবই একান্ত প্রয়োজন। এই রোগের যে ভাইরাস, সেটা সাধারণত এক প্রকার ডিএনএ ভাইরাস। এই রোগের কারণ এবং বা রুটস অফ ইনফেকশন, কিভাবে এই রোগ অন্য সুস্থ বিড়ালদের মধ্যে ছড়ায়। সাধারণত ক্লোজ কন্ট্যাক্ট উইথ দ্য ডিজিজ অ্যানিম্যাল, মানে আক্রান্ত প্রাণীর সংস্পর্শে যদি সুস্থ প্রাণী আসে, সেক্ষেত্রে অসুস্থ প্রাণী থেকে সুস্থ প্রাণীতে এই রোগ ছড়িয়ে পড়ে। গর্ভবতী যে সমস্ত বিড়াল থাকে, তাদের মাধ্যমেও এই রোগ সুস্থ সুস্থ ভ্রূণে এই রোগ ছড়িয়ে পড়তে পারে। এছাড়া অসুস্থ বিড়ালদের যে সমস্ত সিক্রেশন, মলমূত্র বা অন্যান্য যে সমস্ত সিক্রেশন, সেই সমস্ত সিক্রেশন এর সংস্পর্শে যদি সুস্থ বিড়াল আসে, সেক্ষেত্রে অসুস্থ বিড়াল থেকে সুস্থ বিড়ালে এই রোগ ছড়িয়ে পড়তে পারে। আমি তোমাদের একটু লিখে এটা দেখাই। রুটস অফ ইনফেকশন। সংক্রমণের কারণ। হচ্ছে অসুস্থ বিড়ালের সংস্পর্শে যদি সুস্থ বিড়াল আসে, সেক্ষেত্রে অসুস্থ বিড়াল থেকে সুস্থ বিড়ালে এই রোগ ছড়িয়ে পড়তে পারে। 2, ট্রান্সমিশন। প্লাজেন্টাল ট্রান্সমিশন বলতে, যখন গর্ভবতী অবস্থায় যে বিড়াল থাকে, তার প্লাজেন্টা ভেদ করেও ভ্রূণে এই রোগ চলে যেতে পারে। আর 3 হলো, যেহেতু অসুস্থ বিড়ালের মলমূত্র এবং অন্যান্য যে সমস্ত সিক্রেশন যদি যেগুলো পরিবেশে আসছে, সেইগুলো যখন পরিবেশে আসছে, তখন তার মধ্যেও জীবাণু থেকে যায়, এবং ওই সমস্ত মলমূত্র বা অন্যান্য সিক্রেশনের সংস্পর্শে যদি সুস্থ বিড়াল আসে, তখন সুস্থ বিড়ালদের মধ্যেও এই রোগ ছড়িয়ে পড়ে। এই হলো 3টে কারণ, মোটামুটি রুটস অফ ইনফেকশন বা সংক্রমণের কারণ। এবার বলি বন্ধুরা, এই রোগের কি কি লক্ষণ ও সিমটম, সেগুলো তোমাদের এবারে জানাই। এই রোগের প্রথম লক্ষণ হলো, আমি তোমাদের এখানে লিখে দেখাচ্ছি, আমার ট্যাবে লিখে দেখাচ্ছি, যেগুলো ভিডিওর পাশাপাশি শো করবে। প্রথম লক্ষণ হলো অ্যানোরেক্সিয়া। আমি আগে বলে দিই, তারপর নয় এগুলো লিখে দেখাবো। প্রথম লক্ষণ হলো অ্যানোরেক্সিয়া এবং হাই রাইজ অফ টেম্পারেচার, মানে অত্যাধিক জ্বর দেখা যাবে এবং খাওয়া দাওয়া পুরোপুরি বন্ধ, এরকম লক্ষণ দেখা যাবে। এবং সেই সাথে বিড়াল এক জায়গায় বসে থাকবে, নড়াচড়া করতে ইচ্ছা করবে না ওর, এবং তার সাথে বমিও দেখা দেবে, এবং তার সাথে বমির সাথে সাথে বমির পাশাপাশি ডায়রিয়া, মানে অত্যাধিক জলের মতো পাতলা পায়খানা দেখা যাবে, যার ফলে বিড়ালের ডিহাইড্রেশন হয়ে যেতে পারে, এবং খুব তাড়াতাড়ি চিকিৎসা না করলে বিড়ালের মৃত্যু পর্যন্ত হতে পারে। এরপরে লক্ষণ মোটামুটি বিড়ালের লিম্ফ নোড যেগুলো আছে, সেগুলো কোষের সংখ্যা বৃদ্ধি পাবে সেখানে, এবং সেই লিম্ফ নোডগুলো এনলার্জমেন্ট হতে পারে। আর ডিজেনারেটিভ লিভার এবং ইন্টেস্টাইনে যে সেলগুলো আছে, সেগুলো ডিজেনারেটিভ চেঞ্জেস, মানে অবক্ষয়কারী চেঞ্জেস দেখা দেবে সেখানকার সেলগুলো। এবং
এই হলো মোটামুটি লক্ষণ। এবং বমির ক্ষেত্রে বলি, বমি ইয়েলো কালারের বমিও হতে পারে। বমির সাথে সাথে পাশাপাশি এখানে ডায়রিয়াও শুরু হয়ে যাবে। এই হলো মোটামুটি লক্ষণ। আমি এখানে তোমাদের লিখে এবারে দেখাই। হাই রাইজ অফ টেম্পারেচার, মানে অত্যাধিক জ্বর। জ্বরের মাত্রা 102 থেকে 104 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হয়ে যেতে পারে। 2 হলো অ্যানোরেক্সিয়া বা ক্ষুধামন্দা। খাওয়ারে একদম অনিচ্ছা দেখা দেবে। বিড়ালের মুভমেন্ট করার ইচ্ছা থাকবে না, এক জায়গায় শুয়ে থাকতে দেখা যাবে। এক জায়গায় শুয়ে থাকা, বমি দেখা যাবে, সেই সাথে ডায়রিয়াও শুরু হয়ে যাবে। বমির কালার ইয়েলো কালারেশন হতে পারে। লিম্ফ নোড এনলার্জমেন্ট হতে পারে, যেখানে কোষের সংখ্যা বৃদ্ধিপ্রাপ্ত হয়। আর হচ্ছে ডিজেনারেটিভ চেঞ্জেস দেখা দেবে। চেঞ্জেস দেখা দেবে লিভার আর ইন্টেস্টাইনাল সেলে। এই হলো মোটামুটি রোগের লক্ষণ। এবং খুব তাড়াতাড়ি এই রোগের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি চিকিৎসা করা একান্ত প্রয়োজন হয়ে পড়ে। এবার আসি বন্ধুরা, এই রোগের কি কি চিকিৎসা করা যেতে পারে সেগুলো নিয়ে ট্রিটমেন্ট এর বিষয়টা বলি। ট্রিটমেন্ট, চিকিৎসা। চিকিৎসা, যেহেতু এটা একটা ভাইরাল ডিজিজ, সেহেতু এই রোগের চিকিৎসা সেরকম কিছু করা যায় না। তবে সাপোর্টিভ ট্রিটমেন্ট এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হয়ে যেতে পারে। মানে অনেক ক্ষেত্রে সাপোর্টিভ ট্রিটমেন্ট, যে সমস্ত সিমটোমেটিক ট্রিটমেন্ট যেগুলো দেওয়া যায়, সেগুলো করলে বিড়াল অনেকটা উপকার, বিড়ালের এই রোগ সেরে উঠতে পারে। এবং খুব আর্লি ট্রিটমেন্ট দরকার। এবং সেক্ষেত্রে যদি বমি এবং যেহেতু বমি করছে এবং ডিহাইড্রেশন আছে, সেক্ষেত্রে প্রথমেই স্লাইন, এনএস বা আরএল, এবং যদি টেম্পারেচার না থাকে সেক্ষেত্রে ডিএনএস লাইন চালানো যেতে পারে। সেগুলো আমি এক এক করে তোমাদের বলছি এবং এই ট্যাবে তোমাদের সেগুলো লিখেও দেখাচ্ছি। ডিহাইড্রেশনের জন্য, ডিহাইড্রেশন চেক করার জন্য আরএল, ডিএনএস অথবা এনএস স্লাইন করা যাবে। টেম্পারেচার যদি বেশি থাকে সেক্ষেত্রে ডিএনএস করা যাবে না, সেক্ষেত্রে আরএল এবং এনএস করতে হবে। সাধারণত 2 থেকে 3 কেজি বিড়ালের ক্ষেত্রে আরএল বা এনএস বা ডিএনএস এর ডোজ আমি তোমাদের বলে দিই। মোটামুটি 100 থেকে 150 ml আইভি করতে হবে। এবং খুব স্লোলি আইভি, যদি অসুস্থ খুবই বেশি থাকে সেক্ষেত্রে স্লোলি আইভি করতে হবে, এবং দিনে 2 বার।
টুয়াইস ডেইলি। যেহেতু এটা একটা ভাইরাল ডিজিজ, সেহেতু সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন যাতে না হয় তার জন্য ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক যেগুলো আছে সেফালোস্পোরিন গ্রুপের অ্যান্টিবায়োটিক সেগুলো করা যেতে পারে। সেফালোস্পোরিন ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক সেফালোস্পোরিনের গ্রুপের অ্যান্টিবায়োটিক ভালো কার্যকর এক্ষেত্রে। সিফিক্সিম বা সিফোট্যাক্সিম বা সেফট্রিয়াক্সন এইগুলো করা যেতে পারে। এগুলো 2 থেকে 3 কেজি বিড়ালের ক্ষেত্রে ডোজ সাধারণত 0.25 mg থেকে 100 থেকে 100 থেকে 200 mg দিনে একবার বা দুবার এইভাবে করা যেতে পারে। যেহেতু বমি হয় সেহেতু বমি কমানোর জন্য অনডেম বা রেগল্যান এই জাতীয় ইঞ্জেকশন করা যেতে পারে। সেক্ষেত্রে 2 থেকে 3 কেজি বডি ওয়েটের জন্য রেগল্যান বা অনডেম 0.25 থেকে 5 ml পর্যন্ত 0.5 ml পর্যন্ত করা যেতে পারে। 0.25 থেকে 0.5 ml IM অথবা IV স্যালাইনের সাথেও করা যেতে পারে। 4 ডিহাইড্রেশন চেক করার জন্য ডায়রিয়া চেক করানোর জন্য সাধারণত সিপ্রোফ্লক্সাসিন বা মেট্রোনাইট্রাজল যে সমস্ত IV ইনফিউশন আছে সেগুলো করা যেতে পারে ডিহাইড্রেশন চেক করার ডায়রিয়া চেক করার জন্য। ciprofloxacin and metronidazole. IV infusion করা যাবে। সেক্ষেত্রে ডোজ হচ্ছে মোটামুটি যদি 2 থেকে 3 কেজি ওজনের বিড়াল হয় তাদের জন্য 20 থেকে 30 ml দিনে দুবার করে করা যাবে। টুয়াইস ডেইলি। যেহেতু এই সময় খাওয়া দাওয়া পুরোপুরি অফ করে দেয় এবং অ্যাসিড সিক্রেশনও হতে পারে, সেজন্য র্যানট্যাক জাতীয় ইঞ্জেকশনও IV বা IM করা যেতে পারে। র্যানট্যাক ডোজ হচ্ছে 0.25 থেকে 0.5 ml দিনে দুবার IM or IV। এইগুলোই প্রথম থেকে এই চিকিৎসাগুলো 3 থেকে 5 দিন চালাতে হবে, তাতেই অনেকটা রিকভারিতে আসবে বিড়াল। হ্যাঁ, এবার আসি বন্ধুরা এই রোগ কিভাবে আমরা ডায়াগনোসিস করব। এই রোগ সাধারণত ডায়াগনোসিস করার জন্য সিমটমের ভিত্তিতেও ডায়াগনোসিস করা যায়, সিমটমের উপর বেস করেও, কিন্তু কনফার্মেশন করা যায় ল্যাবরেটরি টেস্টের মাধ্যমে। ল্যাবরেটরি টেস্টের ক্ষেত্রে আমরা ব্লাড কাউন্ট যে সমস্ত টেস্ট আছে সেখান থেকেও ব্লাডের কাউন্ট, যেমন হোয়াইট ব্লাড সেল কাউন্ট করা যেতে পারে এবং হোয়াইট ব্লাড সেল এক্ষেত্রে অনেকটা কমে যায় এবং হোয়াইট ব্লাড সেল কমে গেলে আমরা বুঝতে পারবো যে এই রোগ হয়েছে। এছাড়া সেরোলজিক্যাল টেস্ট এবং ভাইরাস আইসোলেশন টেস্টের মাধ্যমেও এই রোগ কনফার্মেশন করা যায়। কন্ট্রোল কি করে করবো বন্ধুরা, এবার আসি কন্ট্রোলে। কন্ট্রোল সাধারণত অসুস্থ বিড়ালকে সুস্থ বিড়ালের সংস্পর্শে একদম আনা যাবে না, যেহেতু এটা একটা ভাইরাল ডিজিজ। ক্লোজ কন্ট্যাক্ট যদি কাছাকাছি থাকে অসুস্থ থেকে সুস্থ বিড়ালে ছড়িয়ে যেতে পারে, প্রথমেই বলেছিলাম। সেহেতু অসুস্থ বিড়ালকে কখনোই সুস্থ বিড়ালের সংস্পর্শে একদমই আনা যাবে না। এবং এই রোগের ক্ষেত্রে আর যে জায়গায় অসুস্থ বিড়াল থাকে সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে
যেন যে অসুস্থ বিড়ালে যে সমস্ত মলমূত্র বা সিক্রেশন যেন খুব বেশিক্ষণ যেন পরিবেশে না থাকে এবং সুস্থ বিড়ালের সংস্পর্শে ওইসব যেন না আসে। আর কন্ট্রোল করার জন্য ভ্যাকসিনেশন একদমই জরুরি এই রোগের ক্ষেত্রে, সেই জন্য বিড়ালকে আগে থেকেই ভ্যাকসিনেশন করিয়ে রাখা খুবই দরকার। এই জন্য বিড়ালের এই রোগের যে ভ্যাকসিন সেটা জয়েটিস কোম্পানির ফেলাইন প্যান লিউকোমিয়া ভ্যাকসিন নামে পাওয়া যায়, যেটা 2 থেকে 3 মাস বয়সে একবার 1 ml একবার ভ্যাকসিন করে তারপর প্রতি বছর বছর এই ভ্যাকসিন করে যেতে হবে। এই হলো মোটামুটি তোমাদের এই রোগের সম্বন্ধে তোমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। কন্ট্রোল সবই মোটামুটি কমপ্লিট করলাম। আশা করি এই রোগ এই বিড়ালের এই রোগটা তোমাদের জানা হলো মোটামুটিভাবে। যদি এর থেকে আরো কিছু জানতে চাও তাহলে আমাকে কমেন্টসে জানিও, এবং তোমাদের এই ধরনের যাতে ভিডিও আরো নতুনভাবে নতুন আরো ভিডিও যেন আনতে পারি তার জন্য চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দিও। ধন্যবাদ বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো, এই বলে এখানেই শেষ করলাম এই ভিডিও। নমস্কার।